আমরা ডাটা টাটা অন রাখি আমাদের তো সবাইকে আরও একবার স্বাগতম আমাদের ইউসিসি কর্তৃক আয়োজিত আমাদের টার্গেট এ প্লাস কোর্সে। আজকে জীববিজ্ঞান ক্লাস নিয়ে আমি বিনয় স্যার তোমাদের সাথে আবার ফিরে এসেছি নতুন কোনো একটা অধ্যায় নিয়ে। তো আমরা আজকে এই দুইটা অধ্যায় যে দুইটা নিয়ে আলোচনা করব, যে আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা অধ্যায়, এবং ধরা যায় এখান থেকে প্রতি বছর শতভাগ এখান থেকে কোশ্চেন থাকে। যখন ফুল সিলেবাস ছিল তখন এখান থেকে কোশ্চেন করতো, শর্ট সিলেবাসও করবে। সো সবাই আমরা ক্লাসটা শেয়ার করে দেই, যারা যারা জয়েন করে নাই তারা যাতে পেয়ে যায় ক্লাসটা। তো সবাই শেয়ার করে দাও ক্লাসগুলোকে। তারপর আমরা আমাদের আজকের মূল ক্লাসে চলে যাব। সবাই শেয়ার করে দেই, আমাদের যারা বন্ধুবান্ধব আছে তোমাদের সবাই যাতে ক্লাসটা করতে পারে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করতেছে। আচ্ছা, আমরা আমাদের মূল ক্লাসে তাহলে প্রবেশ করি। তো আজকে আমাদের ক্লাসে লাইভ ক্লাসে যে দুইটা জীববিজ্ঞানের অধ্যায় নিয়ে আলোচনা করা হবে, তার মধ্যে একটা হচ্ছে জীবপ্রযুক্তি বায়োটেকনোলজি, আরেকটা হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র। দুইটা চ্যাপ্টারই অতি গুরুত্বপূর্ণ, এবং দুইটা চ্যাপ্টারই কিছু কিছু টপিক আছে যেগুলো থেকে প্রতি বছর কোশ্চেন হয়। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনাতে যাব সেটা হচ্ছে আমাদের টিস্যু এবং টিস্যুতন্ত্র। এই চ্যাপ্টারের কিছু মেজর সমস্যা আছে স্টুডেন্টদের, সেই সমস্যাগুলো আজকে একদম পুরোপুরি ক্লিয়ার করে দেব। আমি এখানে কোনো কোশ্চেন সলভে যাব না, জাস্ট তোমাদের টপিক বা কনসেপ্টটা ক্লিয়ার করে দেব। তোমরা তারপরে তোমাদের যে কোনো আশেপাশের মডেল টেস্টের বই তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের কাছে জিনিসগুলো আর কঠিন মনে হবে না। ওকে, আচ্ছা, টিস্যু কি আমরা বেসিক্যালি এটা জানি। টিস্যু হচ্ছে অনেকগুলা কোষ নিয়ে কোষগুচ্ছ যখন নির্দিষ্ট একটা কাজ সম্পাদন করে তখন এটাকে আমরা টিস্যু বলে থাকি। ক্লিয়ার? তো উদ্ভিদের টিস্যু মূলত আসলে দুই প্রকার, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। এগুলা নিয়ে আসলে আজকে আলোচনা করব না, কারণ এগুলা থেকে পরীক্ষাতে এরকম কোশ্চেন হয় না। তো তারপরেও ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু নিয়ে দু একটা কথা না বললেই নয়। ভাজক টিস্যু আমরা জানি যে টিস্যুগুলা বিভাজিত হতে পারে, বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়, হ্যাঁ, তাদেরকে ভাজক টিস্যু বলা হয়, এবং যারা বিভাজনে অক্ষম তাদেরকে আবার স্থায়ী টিস্যু বলা হয়। ক্লিয়ার? আচ্ছা যাক, এই টপিকগুলো থেকে আমাদের পরীক্ষাতে এরকম কোশ্চেন হয় না, শুধুমাত্র এমসিকিউ থাকতে পারে। কিন্তু সিকিউর জন্য আমাদের যে কোশ্চেন পরীক্ষাতে আসে সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে একটা মূল অথবা কাণ্ডের
অন্তর্গঠন বা শনাক্তকারী বৈশিষ্ট্য বা পার্থক্য এইগুলো আসে। এখন আমরা এইগুলা লিখব কিভাবে, এটাই আছে আজকের মেন টপিক। সো মাথায় রাখবা টিস্যু এবং টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র হচ্ছে যে যে অঙ্গগুলা সমন্বয়ে আসলে একটা তন্ত্র গঠিত হয় যা টিস্যুর কাজ করে, সবগুলোর একসাথে টিস্যুতন্ত্র বলা হয়। টিস্যুতন্ত্রকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যাইতে পারে। নাম্বার 1, তোমরা সবাই একটু খেয়াল রাখবা, নাম্বার 1 হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম। ওকে, আগে ভালো করে কনসেপ্টটা বিষয়টাকে ভালো করে বুঝো, যে তারপরে তুমি ইজিলি লিখতে পারবা। এপিডার্মাল টিস্যু সিস্টেম, যেটাকে আমরা বলি ত্বকীয় টিস্যু সিস্টেম। কি বলবো আমরা এটাকে? ত্বকীয় টিস্যু সিস্টেম। ওকে, নাম্বার 1 এটা তন্ত্র, কিন্তু আমরা টিস্যু ভাজক স্থায়ী বাদ দিয়ে যা আছে সেটা নিয়ে আলোচনা করতেছি। এপিডার্মাল যে হচ্ছে ত্বক সৃষ্টি করে। ওকে, বোঝার চেষ্টা করবো। নাম্বার 2 ফান্ডামেন্টাল অথবা গ্রাউন্ড। গ্রাউন্ড মানে হচ্ছে ভিত্তি বা বেস তৈরি করে, এদেরকে বলা হয় গ্রাউন্ড টিস্যু সিস্টেম। ওকে, নাম্বার 3 ভাস্কুলার টিস্যু সিস্টেম, যেটাকে পরিবহন টিস্যু সিস্টেমে বলা হয়, কারণ এরা হচ্ছে খাবার পরিবহন করে। কথা বুঝতে পারছো? যদি তোমার পরীক্ষাতে কোশ্চেনটা আসতে পারে যে একবীজপত্রী মূল অথবা দ্বিবীজপত্রী মূল অথবা একবীজপত্রী কাণ্ড বা মূলের অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্যগুলা লিখো, এই বিষয়টা তুমি কিভাবে লিখবা সেটা নিয়ে আলোচনা করতেছি। এখন যদি তোমার পরীক্ষাতে এই টাইপের এই ধরনের কোনো কোশ্চেন চলে আসে যে আমরা এটা কিভাবে লিখব, তাহলে মাথায় রাখতে হবে, তোমাকে আমি বিষয়গুলো একটু ক্লিয়ার করি। মূল অথবা কাণ্ডের অন্তর্গঠন। ওকে, অন্তর্গঠন, এই বিষয়গুলোর উপরে যদি তোমার পরীক্ষাতে, এবং এটাই আসবে পরীক্ষাতে উইথাউট ডাউট, এটাই আসবে, মূল বা কাণ্ডের শনাক্তকারী বা অন্তর্গঠন নিয়ে আলোচনা করো। এখানে তুমি পরীক্ষার খাতায় কী লিখবা? দেখো বইয়ের মধ্যে অনেকভাবে লেখা আছে, বাট মাথায় রাখতে হবে আমাদের 3টা জিনিস লিখতে হবে। 3টা জিনিস কি জানো? এই যে আমরা পড়লাম 3টা টিস্যু সিস্টেমের ধাপ, এপিডার্মাল, গ্রাউন্ড এবং ভাস্কুলার, এই 3টা সম্পর্কে আলোচনাই মানে এর অন্তর্গঠন সে আলোচনা। কথা কি বুঝতে পারছো? 3টা সম্পর্কিত আলোচনা, ঠিক আছে? তার মানে এই যে এপিডার্মাল আছে না, এপিডার্মাল মানে ত্বক, এই ত্বক সম্পর্কিত আমি কিছু লাইন আগে লিখব এটা। তারপর হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, এ নিয়ে আমি কিছু আলোচনা করব, এটা হবে 2 নাম্বার। এবং 3 নাম্বার হচ্ছে ভাস্কুলার, এটা নিয়ে আলোচনা করব 3 নাম্বার, এবং এটা ডান। এই চ্যাপ্টারটা তুমি এভাবে লিখতে হবে, এইভাবেই লিখবা, এছাড়া এটা লেখার কোনো ওয়ে নাই। কথা কি বুঝাতে পারছি? এখন আমরা আমাদের স্লাইডে চলে যাব, এক্স্যাক্টলি আসলে এখানে কি বোঝানো আছে বা কি দেওয়া আছে। তো 3টা নিয়ে আমি আলোচনা করব। 3টার আলোচনাগুলো যদি পরীক্ষার হলে সুন্দরভাবে মূল বা কাণ্ডের মধ্যে এইভাবে সুন্দর করে 3টার আলোচনাগুলো লিখে দাও, তাহলেই তোমার এই কোশ্চেনের উত্তরটা হয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছো? আশা করি আজকের ক্লাসের পরে এটার উপরে তোমাদের আর কখনোই সমস্যা হবে না, এতটুকু আমার বিশ্বাস। সো এটা মাথায় রাখবা। এখন আমরা এই জিনিসগুলোতে চলে যাই, এক্স্যাক্টলি আসলে কিভাবে করা সম্ভব। ওকে, চলো দেখি আমরা। আমি প্রথমে এপিডার্মাল নিয়ে আলোচনা করছি, মানে ত্বক। নাম্বার টিস্যু সিস্টেম বললাম, ওই বড় কোশ্চেনের মধ্যে আমার 3টাই দিতে হবে, এটা দেবো আমরা। প্রথমে আমরা শুরু করবো এটা দিয়ে, এপিডার্মাল টিস্যু সিস্টেম। কথা কি বুঝাতে পারছি? ওকে, রেডি? তাহলে এখানে তোমার মাথায় রাখতে হবে, এখানে তোমার মনে রাখতে হবে যে কাণ্ড বা ত্বক মানে মেইনলি কাণ্ড এবং মূলের মধ্যে পার্থক্যটা করা হবে। ক্লিয়ার? মূল বা কাণ্ডের, এই দেখো কাণ্ড ত্বক বা পাতার ত্বককে বলা হয় এপিডার্মিস, মানে কাণ্ডের আবরণের উপরে, কাণ্ডের উপরে যে আবরণ থাকবে এটাকে বলবো এপিডার্মিস, মূলের উপরে যে আবরণ থাকবে সেটাকে বলবো এপিব্লেমা। তাহলে যদি তোমার পরীক্ষাতে আসে যে একবীজপত্রী মানে কাণ্ডের অন্তর্গঠন নিয়ে আলোচনা করো, তাহলে তুমি কি লিখবা? 1 নাম্বার দিয়া এপিডার্মাল টিস্যু সিস্টেম দিয়ে তুমি কি লিখবা? কাণ্ডের আবরণকে বলা হয় ত্বক, কাণ্ডের যে ত্বক আছে তার ত্বকটাকে বলা হয় এপিডার্মিস। তাহলে মূল যদি আসে এপিব্লেমা, 1 নাম্বার ডান। কথা কি বুঝাতে পারছি? এই যে এখানে আমাদের যে বিষয়টা আছে দেখো, এই যে 1 নাম্বারে তুমি হচ্ছে কি এপিডার্মিস কাণ্ড হলে লিখবা, আর যদি বলে মূলের শনাক্ত করি তাহলে তুমি কি লিখবা? এপিব্লেমা। এ নাম্বার 1 ডান। ওকে, কথা কি বুঝাতে পারছি? শেষ। এখন চলে যাব আমাদের পরবর্তীতে কি আছে দেখো, এটা এখানেই ক্লিয়ার, এরপরে আর কিছু লাগবে না। তারপরে তোমাদের এখানে 2 একটা ইনফরমেশন আমি তোমাদের না দিলেই নয়, যে কাণ্ড এবং
কাণ্ড এবং এই যে এপিডার্মাল টিস্যু সিস্টেম আসলে মূলত প্যারেনকাইমা টিস্যু দ্বারা তৈরি হয়। প্যারেনকাইমা যেটাকে আমরা বলি, যেটা হচ্ছে মানে ভাজক টিস্যু তখন স্থায়ী টিস্যুর দিয়ে ধাবিত হয়, তখন যেটা তৈরি এটাকে বলে প্যারেনকাইমা। এটা কিন্তু একটা স্থায়ী টিস্যু, এই প্যারেনকাইমা দিয়ে আসলে এটা তৈরি হয়ে থাকে, এটা মনে রাখবো সবাই। নেক্সট, গ্রাউন্ড টিস্যু সিস্টেম। এখন আসো গ্রাউন্ড টিস্যু সিস্টেম, যেটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, গ্রাউন্ডটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের দ্বিতীয়তে আমরা কি শিখলাম? আমরা গ্রাউন্ড নিয়ে লেখালেখি করতে হবে কথা, এবং এটাই সবচেয়ে জটিল। মজার বিষয় হচ্ছে কি, 2 নাম্বার যে আমরা গ্রাউন্ড শিখব, গ্রাউন্ড এটাই আসলে জটিল, এটার মধ্যে অনেক কিছু আছে এবং এটাই বিস্তারিত লেখা লাগে। তাহলে ত্বকের নিচে কি থাকে? গ্রাউন্ড থাকে এবং ভাস্কুলার থাকে, এই দুইটা। আমরা এই দুইটা নিয়ে এখন আলোচনা যাব। ক্লিয়ার? আসো আমরা দেখি এটা কিভাবে লিখবা। গ্রাউন্ড টিস্যু সিস্টেমকে 2টা অঞ্চলে ভাগ করা যায়, একটা বহিস্থলীয়, একটা অন্তঃস্থলীয়। কথা বুঝাইতে পারছি? বহিস্থলীয়র আবার 3টা পার্ট, অধোত্বক, কর্টেক্স, অন্তঃত্বক। ক্লিয়ার? অধোত্বক, কর্টেক্স, অন্তঃত্বক। এবং অন্তঃস্থলীয়র 3টা অংশ, পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি। ঠিক আছে? বা পেরিসাইকেল এটাকে বলা হয়, মজ্জা এবং মজ্জারশ্মি। সবগুলা কি চিত্র আকারে আমরা দেখব, ব্যাপার না। তাহলে তোমার মাথায় কি থাকবে? তাহলে এখন আমরা যখন গ্রাউন্ড টিস্যু সিস্টেম নিয়ে আলোচনা করব, ধরো তখন আমাদের প্রথমে বহিস্থলীয় দিয়ে আগে একটা সাব হেডিং দিতে হবে। বহিস্থলীয় দিয়ে একটা ধরো হেডিং দিলাম, তারপর বহিস্থলীর মধ্যে কি আছে ভাই? প্রথমে আছে বহিস্থলীর 3টা পার্ট, অধোত্বক, ওকে। নাম্বার 2 কর্টেক্স নিয়ে আলোচনা যাব। তারপর হচ্ছে কি থাকবে? অন্তঃত্বক। এই আলোচনা, এগুলো সম্পর্কে আমরা একটু পরেই পড়ব। নাম্বার 1। এরপর আমরা কি লিখব? অন্তঃস্থলী। এটার মধ্যে আবার 3টা আছে, 3টা নিয়ে আলোচনা হবে। পেরিসাইকেল বা পরিচক্র। নাম্বার 2 কি যাবে? তোমার হচ্ছে মজ্জা। নাম্বার 3 কি যাবে? মজ্জারশ্মি। ওকে, আশা করি বুঝতে পারতেছো। এই 6টার আলোচনা আমরা যাব। তাহলে মূলের মধ্যে কোনটা থাকে, কাণ্ডের মধ্যে কোনটা থাকে, এইগুলা দিয়ে আমরা বিস্তারিত গ্রাউন্ডিং সম্পর্কে আলোচনা করব। কথা কি বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো। এবং এখন বলতে পারো যে ভাই এগুলো নিয়ে আলোচনা কখন করবেন? আমি চিত্র দেখে আলোচনা করবো। আগে বেসিকটা বুঝো, আমি কীভাবে শুয়ে উত্তরটা আমি কী লিখবো। একবীজপত্রী মূল এবং কাণ্ডের অন্তর্গঠন যদি আসে মূল বা কাণ্ডের, তাহলে কী লিখবো? মূল বা কাণ্ড যাই আসুক, আমি 3টার বর্ণনায় দিব। কি দিব? ত্বকের, তারপরে গ্রাউন্ডের, আর ওটা ভাস্কুলার। আমি কি বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো। নেক্সট, এখন আসো, এই গ্রাউন্ড গেল এটা। এখন আসো ভাস্কুলার, 3 নাম্বার টিস্যু সিস্টেম, ভাস্কুলার টিস্যুতন্ত্র। ওকে, এটা একটু সুন্দর করে আমরা সারা জীবন আমরা পড়ছি ক্লাস আসলে আমরা যখন 9 থেকে আমরা বিজ্ঞানে ভর্তি হই তখন থেকে আমরা জানি ভাস্কুলার মানে যারা পরিবহন করে। ভাস্কুলার আসে 2টা, আমরা এটা সম্পর্কে ভালো করে জানি। নাম্বার 1 জাইলেম, এই জাইলেম এবং ফ্লুয়েমকে একত্রে পরিবহন কলা বলা হয় বা ভাস্কুলার টিস্যু বলা হয়। জাইলেম কি করে দেখো? মূল থেকে পাতায় পানি উঠায়, এবং ফ্লুয়েম কি করে? পাতার তৈরি খাবার বিভিন্ন অংশে পরিবহন করে। এতটুকু আশা করি বুঝতে পারতেছো। এই ভাস্কুলার টিস্যু দিলে কারা? জাইলেম এবং ফ্লুয়েম, এদেরকে আমরা ভাস্কুলার বলি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই জাইলেম ফ্লুয়েম পরীক্ষাতে আসলে আমরা 3 নাম্বারের মধ্যে ঘটনা কি লিখবো? জাইলেম ফ্লুয়েম মূলের মধ্যে কীভাবে থাকে, কাণ্ডের মধ্যে কীভাবে থাকে, এটার বিস্তারিত আমি এখন যাচ্ছি। মাথায় রাখতে হবে জাইলেম ফ্লুয়েম এরা সবসময় কি করে জানো? এই যে জাইলেম ধরো, ফ্লুয়েম ধরো, এরা কাছাকাছি থাকে কখনো, এই যে একত্রে লাগানো থাকে কখনো, এই যে একটা জাইলেম একটা ফ্লুয়েম। আবার কখনো এইভাবে বিক্ষিপ্ত হবে, ধরো এখানে একটা জাইলেম, এখানে একটা ফ্লুয়েম, এখানে একটা জাইলেম, এখানে একটা ফ্লুয়েম, আলাদা আলাদাভাবে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, বিভিন্ন ব্যবহারে থাকে, আলাদা আলাদা থাকে না। এরা একসাথেই থাকে কিন্তু মানে একটা বান্ডেলের মতো থাকে। বান্ডেল, জাইলেম ফ্লুয়েম অপরে একসাথে থাকে, এটাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। এখন কথাটা কি বুঝতে পারছো? ভাস্কুলার বান্ডেল আমাদের এই কথাটা এক্স্যাক্টলি আসছে কোথা থেকে? এটা হচ্ছে আমাদের সেই ভাস্কুলার বান্ডেল। যখন জাইলেম ফ্লুয়েম একসাথে বান্ডেলের মতো থাকবে,
সেটাকে বলো ভাস্কুলার বান্ডেল। যেমন এই আমার ঘড়ি, এই ঘড়ির সাথে এই কলম, এই দুইটারে আমি একসাথে রাখলাম, তাহলে একটা বান্ডেলের মতো হইলো, এটাই বান্ডেল। কথা বুঝতে পারছি? এটা মাথায় রাখবা। ভাস্কুলার বান্ডেল মিন্স হচ্ছে জাইলেম ফ্লুয়েম কীভাবে একসাথে থাকে, মানে একসাথে, এটাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। পরীক্ষাতে আসো এখন ভাস্কুলার বান্ডেল থেকে কোশ্চেন আসে। এখন আমরা যদি ওই কোশ্চেনটার দিকে যাই, একবীজপত্রী মূল অথবা কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য অন্তর্গঠন, তাহলে আমরা কি লিখবো জানো? ভাস্কুলার টিস্যুর এই বান্ডেলের ঘটনাটাই আমরা লিখে দিয়ে আসবো। মূলের মধ্যে এরকম, কাণ্ডের মধ্যে এরকম। ক্লিয়ার? ওকে। আচ্ছা, ভাস্কুলার বান্ডেল মূলত দেখো এখানে একটু সুন্দরভাবে আমি দিয়ে দিছি, তোমরা একটু দেখতে পারো। ভাস্কুলার বান্ডেল 3 প্রকার। নাম্বার 1 সংযুক্ত, নাম্বার 2 অরীয়, নাম্বার 3 কেন্দ্রিক। ওকে, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্তকে আবার 2টা ক্যাটাগরিতে ভাগ করা গেছে। একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। অরীয়র কোনো ভাগ নাই। কেন্দ্রীয়র 2টা ভাগ, লেপ্টোসেন্ট্রিক এবং হেড্রোসেন্ট্রিক। আচ্ছা, আসো এখন আমরা এই আসলে কথাতে না যেয়ে আমরা কাজে যাই, আমরা চিত্রতে চলে যাব। আমাদের বায়োলজি মানে চিত্র, বুঝতে হবে। ক্লিয়ার? এই যে আমরা চিত্রতে চলে যাচ্ছি, এই যে আমাদের চিত্র, এখানে আমি সুন্দর করে চিত্রটা দিয়ে রাখছি, তোমাদের এখন আর মনে হয় না সমস্যা হবে। এই যে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। ক্লিয়ার? একটু সবাই খেয়াল করো, দেখো এখানে কি দেওয়া আছে। নাম্বার 1 রেডিয়াল। রেডিয়ালটা আসলে কি? রেডিয়ালটা আসলে কি? রেডিয়ালটা ভাইয়া অরীয়। এটাকে বলে, এটা কি বলে? অরীয়। অরীয়র বাংলা কি জানো? অরীয়কে যদি আরও বিস্তারিত বুঝতে চলে, অরীয় হচ্ছে বিক্ষিপ্তভাবে যখন ছড়ানো থাকে, মানে আলাদা আলাদা থাকে এরকমভাবে, এটাকে বলে অরীয়। দেখো এখানে একটা ফ্লুয়েম, এখানে একটা জাইলেম, এখানে একটা ফ্লুয়েম, এখানে আলাদাভাবে ছড়ানো আছে। কি কি আমরা 3 প্রকার পড়ছিলাম? সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। আসলে সংযুক্ততে যাই। এই যে কনজয়েন্ট, এটাকে বলা হয় সংযুক্ত। মানে সংযুক্ত মানে কি? একসাথে থাকবে, জাইলেম ফ্লুয়েম একসাথে থাকবে। এটার আবার 2 ভাগে ভাগ করা যায়, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। এই যে সমদ্বি, আর এটা হচ্ছে সমপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার 2 প্রকার, একটা হচ্ছে ওপেন মানে মুক্ত, আর এটা হচ্ছে বদ্ধ। আশা করি দূর বুঝতে পারছো তোমরা, এতটুকু তো বোঝার কথা। আচ্ছা, সমপার্শ্বীয়টা একটু বুঝাই দিই। সমপার্শ্বী হচ্ছে জাইলেম ফ্লুয়েম একসাথেই থাকবে। সমপার্শ্বী মানে এটা সমান সমান অংশে থাকবে। এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম, দেখছো? এটা জাইলেম, এটা ফ্লুয়েম। এ দেখো, এটা জাইলেম, এটা ফ্লুয়েম, এটা জাইলেম, এটা ফ্লুয়েম, যে কোনোভাবে থাকবে। এখন মুক্ত এবং বদ্ধ দিয়ে আসলে কি বুঝাইছে? জাইলেম ফ্লুয়েমের মাঝখানে, জাইলেম ফ্লুয়েম কিন্তু মনে রাখতে হবে, এরা কিন্তু ভাইয়া স্থায়ী টিস্যু। জাইলেম ফ্লুয়েমের মাঝখানে যদি এরকম একটা অংশ থাকে, এটাকে বলে ক্যাম্বিয়াম। এটা একটা ভাজক টিস্যু। জাইলেম ফ্লুয়েমের মাঝে যদি এরকম ভাজক টিস্যু থাকে, এই যে এরকম একটা ব্যবধায়ক থাকে, এটার নাম হলো ক্যাম্বিয়াম। যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে ওপেন, না থাকলে ক্লোজড। এই যে এখানে নাই, আছে? এই চিত্রতে আছে? নাই। এখানে কি আছে? দ্যাটস মিন এটা ওপেন, এটা ক্লোজড। এখন আসো পরীক্ষাতে আসবে কি? পরীক্ষাতে এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো, মনে রাখতে হবে ওপেন কারা? মুক্ত হচ্ছে যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ বা ডাইকট। দ্বিবীজপত্রী যারা, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে দেখা যায়। আর ক্লোজ হচ্ছে কাদের দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে। এটা নোট করে রাখো সবাই। দ্বিবীজপত্রী দেখা যায় হচ্ছে ওপেন মানে মুক্ত, সংযুক্ত দেখা যায় হচ্ছে, সমপার্শ্বীয় দেখা যায় হচ্ছে দ্বিবীজপত্রীর মাধ্যমে, এবং বদ্ধটা দেখা যায় একবীজপত্রীর মধ্যে। কথা কি বুঝাতে পারছি? তার মানে এখন দেখো কিভাবে কোশ্চেনগুলো একটার পর একটা রিলেট করো। এখন যদি তোমার পরীক্ষাতে আসে যে একবীজপত্রী কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো, কাণ্ডের বলছে, কাণ্ডের। নাম্বার 1 আমরা 1 নাম্বার কি শিখছি? এপিডার্মাল, ত্বক। কাণ্ডের উপরের আবরণটা কি বলবো? এপিডার্মিস, লিখে দিলাম, এই প্যারা শেষ। নাম্বার 2 গ্রাউন্ড, গ্রাউন্ডটা আমি এখনো যাই নাই, ওটাতে একটু পরে যাচ্ছি। নাম্বার 3 লিখতে হবে ভাস্কুলার বান্ডেল বা ভাস্কুলার টিস্যু। এখানে কি লিখবো আমরা? মেনলি জাইলেম মানে বান্ডেলগুলো কীভাবে সজ্জিত আছে সেগুলো লিখবো। তাহলে আমি কি বলছিলাম? একবীজপত্রীর কাণ্ড, তাহলে আমি কি লিখবো? একবীজপত্রীর কাণ্ড না, এই দেখো এই লাইনটা আমরা বসে দিতে পারবো যে একটা বৈশিষ্ট্য লিখতে পারবো, একবীজপত্রীর কাণ্ডের মধ্যে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার টিস্যু দেখা যায়। এতে বৈশিষ্ট্য হয়ে গেছে, হইলো না? বদ্ধ একবীজপত্রী বলছে আমারে, যদি দ্বিবীজপত্রী বলতো তাহলে আমি এটা বসে দিতে পারতাম। আমার তো এত কিছু জানার দরকার নাই, আমার যারা দরকার, এই জন্য আমার এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারতেছো। দেখি এখন পর্যন্ত ক্লাসে কি অবস্থা।
শেয়ার করে দাও আরও, তাহলে অনেকে দেখতে পারবে আজকের ক্লাসটা। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের বোঝা হয়ে গেছে। এটা দ্বিবীজপত্রী উদাহরণ লিখে রাখবে, এটা একবীজপত্রী। এখন আসো ভাস্কুলার বান্ডেলের আরেকটা পার্ট আছে। এই সংযুক্তের মধ্যে একটা সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। দ্বি মানে হচ্ছে এক সাইডে দুইটা থাকবো, এক সাইডে হয়তো দুইটা জাইলেম থাকবো, নাহলে দুইটা ফ্লুয়েম থাকবো। এই দেখো, এই সাইডে ফ্লুয়েম, এই সাইডে ফ্লুয়েম, মাঝখানে জাইলেম, সমদ্বি দুইটা থাকছে, একটা দুইবার থাকবে। এটার উদাহরণ মনে রাখতে হবে গর্ড। গর্ড মানে হচ্ছে লাউ, আরটা হচ্ছে কুমড়া, মনে রাখতে হবে। এটা পরীক্ষাতে এরকম আসে না। ওকে, তাহলে আর ওরিওটা, এটা কাদের দেখা যায়? ওরিওটা মনে রাখতে হবে, ওরিও সর্বদা মূলের মধ্যে দেখা যায়, মূলে, অলওয়েজ মূলে, অলিও সর্বদা মূলে। তাহলে আমাদের পরীক্ষাতে যদি আসে যে আমরা ভাস্কুলার বান্ডেল সম্পর্কে যদি একবীজপত্রীর মূল আসে, তাহলে আমরা উদাহরণ লিখে দেবো যে এদের ভাস্কুলার বান্ডেল ওরিও, তাহলে আমাদের শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে কনসেন্ট্রেটিক, হচ্ছে জাইলেম কেন্দ্রিক এবং ফ্লুয়েম কেন্দ্রিক, দুই প্রকার। এই দেখো, জাইলেম যদি মাঝখানে থাকে এটাকে জাইলেম কেন্দ্রিক, ফ্লুয়েম যদি মাঝখানে থাকে এটাকে ফ্লুয়েম কেন্দ্রিক বলা হয়। মানে দেখো, এখানে ভিতরে ফ্লুয়েম, বাইরে জাইলেম, এখানে ভিতরে জাইলেম, বাইরে ফ্লুয়েম। এখানে আসলে চিত্রগুলোর মাধ্যমে বুঝতে পারতেছো। তাইলে আমরা আবার একটু আগের জায়গাতে চলে যাই। এই দেখো, এখানে আমরা একটু ক্লিয়ার করি বিষয়টা তোমাদের কাছে। ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, ওরিও কেন্দ্রিক। কেন্দ্রিকটা আপাতত এখন দরকার নাই, বুঝতেই পারছো, জাইলেম কেন্দ্রিক, ফ্লুয়েম কেন্দ্রিক, চিত্র দেখায় আসছি। যদি মূল আসে তাহলে আমরা সরাসরি ওরিও লিখে নিব, যাদের ভাস্কুলার বান্ডেল ওরিও। এবং যদি কাণ্ড আসে তাহলে হয়তো ওই মুক্ত অথবা বদ্ধ দিতে হবে, মুক্ত অথবা বদ্ধ। একবীজপত্রী বলছিলাম বদ্ধ, দ্বিবীজপত্রীর হবে মুক্ত। জাস্ট এটাই আসলে আমাদের মেন জিনিসটা। তাহলে আমরা 3 নাম্বার আমাদের প্যারা পায়ে গেছি। দেখো, এই গ্রাউন্ড টিউব সিস্টেম সম্পর্কে আমরা এগুলো লিখবো। আর 3 নাম্বার যে কোশ্চেনটার মধ্যে আসবে, তাইলে আমরা এখানে হেডিং দিব ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল অথবা টিস্যু, যেটাই দাও তোমরা, সমস্যা নাই। ভাস্কুলার বান্ডেল যদি কাণ্ডে হয়, কাণ্ডের যদি বর্ণনা আসে, তাহলে অবশ্যই একটা হবে মুক্ত আর একটা হবে বদ্ধ। যদি একবীজপত্রী বলে আমরা বদ্ধ লিখব, দ্বিবীজপত্রী বললে আমরা মুক্ত লিখব। আর যদি মূলের হয়, মনে রাখবা, মূলে অলওয়েজ ভাস্কুলার টিস্যু থাকে কি বিক্ষিপ্তভাবে ছড়ানো, মানে হচ্ছে ওরিও আকারে, আলাদা আলাদাভাবে থাকে। এতটুকু আশা করি বুঝতে পারতো। এটাই আসলে মেইন জিনিস, 3টা জিনিস আমার বুঝাইতে হবে। হ্যাঁ, এখন আমরা এই কোশ্চেনটাতে এক্স্যাক্টলি যাই। এই যে চলে যায় এই কোশ্চেন, এইটা হইলো সেই চিত্র। এইটা আমাদের এখন ভালো করে বুঝতে হবে। এটা আমি আগে সেট আপ করে সুন্দর করে একটু বড় করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে, ওকে, আশা করি এখন সবাই দেখতে পারতেছো। এই চিত্রটা নিয়ে আলোচনাতে যাব। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। এটা থেকে পরীক্ষাতে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এটাই আসলে একবীজপত্রী মূল এবং কাণ্ডের অন্তর্গঠন, বুঝতে পারছি? এটাই সেই অন্তর্গঠন যেটা আমাদের পরীক্ষাতে দেয়, সবসময় পরীক্ষাতে আসে, মাথায় রাখবা। ওকে, চলো আমরা এখন আসলে মূল বা কাণ্ডের মেইন পার্থক্য এবং কোশ্চেনটা যদি আমাদের আসে, তাহলে আমরা কীভাবে পার্থক্যটা করবো আমরা এখান থেকে দেখে নিব। নাম্বার 1, আমি আগে একটা আলাদা পেজ ক্রিয়েট করি, তাহলে তোমাদের সুবিধা হবে। এদিকে আমি মূল লিখলাম। একবীজপত্রী দ্বিবীজপত্রীগুলো ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর মূল এবং কাণ্ড, এটা মাথায় রাখবা। এদিকে আমি লিখলাম কাণ্ড। এখন তোমার পরীক্ষাতে আসলো মূলের অন্তর্গঠন অথবা কাণ্ডের অন্তর্গঠন, ক্লিয়ার? তাহলে আমরা দেখি কিভাবে লেখা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করি। ওকে, নাম্বার 1 বলছিলাম কি, আমরা হেডিং দেব কি দ্বারা? আমরা হেডিংটা দেব এই যে এইভাবে আমরা দেই। এখানে আমরা হেডিংটা দেব 1 নাম্বার কি দ্বারা? এপিডার্মাল। এপিডার্মাল মানে ত্বকের টিস্যু সিস্টেমটা, এখানেও এপিডার্মাল আমরা লিখব। ওকে, এপিডার্মাল। ওকে, চিত্রতে চলে যাই বোঝার জন্য। এই দেখো, প্রথম কথা হচ্ছে মূলের উপরে, মূল, আর এটা কিন্তু মূল, এটা মূল, এটা কাণ্ড। এখানে বোঝা যাচ্ছে এটা কাণ্ড, এটা মূল। ওকে, কারণ এই দেখো সবার উপরে কি আছে? এপিডার্মিস। তাহলে কাণ্ডের উপরে কি থাকে? এপিডার্মিস। তাহলে এই যে আমরা শুরু করি, দেখো এই যে আমরা কাণ্ডের মধ্যে আমরা কি পাইলাম?
এখানে আমরা পাইলাম এপিডার্মিস, এই আমাদের ফার্স্ট লেয়ার ডান। আর এখানে যদি থাকে এটাকে আমরা বলবো এপিব্লেমা, এপিব্লেমা। ওকে, আমাদের 1 নাম্বার ডান। 2 নাম্বার হচ্ছে গ্রাউন্ড, এদেরও দেই 2 নাম্বার গ্রাউন্ড। ওকে, কাণ্ডেরও গ্রাউন্ড দিলাম। এগুলো হচ্ছে ম্যাজিক পড়া, তোমাদের আসলে সহজ লাগবে আমি যেভাবে পড়াচ্ছি আশা করি। যদি একটু দেখো তাহলে ক্লিয়ার। গ্রাউন্ড নিয়ে আমরা আলোচনা যাব। এবার ভাস্কুলার গ্রাউন্ড আমি বলছিলাম 2টা ভাগে, বহিঃস্থলীয়, অন্তঃস্থলীয়। বহিঃস্থলীয়র 3টা পার্ট। একটা হচ্ছে তোমার কি, বহিঃস্থলীয়র 3টা পার্টের মধ্যে আমরা বলছিলাম অধোতক, অধোতক, কর্টেক্স, অন্তঃতক। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এখন মাথায় রাখতে হবে মূল। মূলের মধ্যে খেয়াল করো, এই যে মূলের যে বহিঃত্বক এপিব্লেমা আছে, এর নিচে দেখো আমাদের থাকার কথা কি, গ্রাউন্ড সিস্টেমের অধোতক। এই দেখো, এই যে গ্রাউন্ড সিস্টেমের, আমি এখানে যাই, এই দেখো কি থাকবে, এই যে এটা থাকবে। এই অধোতক সবার উপরে থাকবে, অধোতক সবার উপরে থাকবে। ক্লিয়ার? এরপরে কর্টেক্স থাকবে, এরপরে অন্তঃতক থাকবে। দেখো এই যে দেখো, এখানে একটু খেয়াল করো, এখানে কোনো অধোতক নাই। দেখো, অধোতকের ইংলিশে হাইপোডার্মিস বলে। আমি আবার লিখি এখানে যেন তোমাদের ভাইয়ের সুবিধা হয়। এই দেখো, এটারে বলা হয় অধোতক। অধোতক 1 নাম্বার। এই অধোতক দেখো কাণ্ডের মধ্যে আছে, এটা কাণ্ড। ওকে, এটা কাণ্ড, মাথায় রাখবে, এটা কাণ্ড। কাণ্ডের মধ্যে দেখো অধোতক আছে, মূলের মধ্যে অধোতক নাই। এই বহিঃত্বক কিন্তু ভাই না, আমরা কিন্তু গ্রাউন্ড নিয়ে আলোচনা করছি, গ্রাউন্ডে চলে গেছি। বহিঃত্বক কিন্তু হচ্ছে কার অংশ, প্রথমটার অংশ, এপিডার্মালের অংশ। আমরা গ্রাউন্ডে আছি, গ্রাউন্ডের মধ্যে এর মধ্যে অধোতক আছে, এটা কাণ্ডের মধ্যে আছে, মূলের মধ্যে নাই। তাহলে আমরা আরেকটা পার্থক্য পাইলাম। দেখো একটু খেয়াল করো, সহজ লাগবে তোমাদের কাছে। এই দেখো, গ্রাউন্ডের মধ্যে 1 নাম্বার অধোতক। অধোতক হচ্ছে এখানে লিখবা যে মূলের মধ্যে কোনো অধোতক নাই। এখানে অধোতক কাণ্ডের মধ্যে কি আছে ভাইয়া? আছে। ওকে, এই গেল একটা কথা। কি বুঝতে পারছি? এখানে অধোতক আছে, এখানে অধোতক নাই। 2 নাম্বার কর্টেক্স। এই যে এই অংশগুলোকে বলে কর্টেক্স। দেখছো, এই যে কর্টেক্স। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? এইগুলোরে বলে কর্টেক্স। দেখো, মূলটা আমি আলোচনা করছি, মূলের মধ্যে সুন্দরভাবে কর্টেক্স আছে। এখানে কর্টেক্স আছে কিন্তু ওইভাবে নাই। এখানে কর্টেক্সের স্তর অনেক পাতলা, কাণ্ডের মধ্যে কর্টেক্সের স্তর অনেক পাতলা, কিন্তু এখানে কর্টেক্স একদম সুন্দরভাবে আছে। এবং মনে রাখবা, এগুলো প্যারেনকাইমা দিয়া তৈরি। তাহলে আমরা চলে যাই অধোতকের পরে কর্টেক্স। মূলে কর্টেক্স হচ্ছে কি হবে, মানে এখানে গুচ্ছাকারে অনেক বেশি পরিমাণ থাকে। কিন্তু কাণ্ডের মধ্যে দেখো, কর্টেক্সের মধ্যে, কর্টেক্সের ঘটনা যখন আমরা লিখব, কর্টেক্স কাণ্ডের মধ্যে মানে এখানে এরকম নাই ধরতে গেলে একদম কম থাকে, কম পরিমাণ, অনেক কম। চিত্র দেখে আমরা বুঝতেছি। দেখো, ওকে, এই দেখো এখানে কম। এই যে কর্টেক্স, দ্বিতীয় দেয়ার কর্টেক্স। আরেকটা আছে অন্তঃত্বক। অন্তঃত্বক, এই দেখো অন্তঃত্বক, এই দেখো, এটাকে বলা হয় অন্তঃত্বক। দেখছো, এই যে দেখো, এখানে আমি তোমাদের দেখাই অন্তঃত্বকটা আসলে এক্স্যাক্টলি কি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো ভাইয়া, এটা হচ্ছে অন্তঃত্বক। এই যে এটা দেখছো, এটা অন্তঃত্বক। এটা মূলের মধ্যে আছে। কাণ্ডের মধ্যে দেখো কোথাও অন্তঃত্বক আছে? কর্টেক্সের নিচে তো থাকার কথা, আছে? নাই। তার মধ্যে মূলের মধ্যে অন্তঃত্বক আছে, কাণ্ডের মধ্যে কোনো অন্তঃত্বক নাই। দেখো, আরেকটা পার্থক্য আমরা পাইছি। তাহলে তোমরা এইভাবে দেখে সুন্দর করে বুঝে তোমরা লিখতে পারলে নাম্বার কিভাবে দিবে না। এই দেখো অন্তঃত্বক, অন্তঃত্বক এখানে আছে, এখানে কি হবে ভাইয়া? অন্তঃত্বক নাই, কাণ্ডের মধ্যে অন্তঃত্বকই নাই। কথা বুঝতে পারছি? খুবই মজার জিনিস। আচ্ছা, এখন আসো, অন্তঃত্বক নাই। এটা হচ্ছে আমাদের বহিঃস্থলীয়র 3টা পার্ট গেলে, অধোতক, কর্টেক্স, অন্তঃত্বক। এই 3টার ঘটনা আমি মূল কাণ্ডের উপরে সাজায় লিখলাম। যদি মূল আসে তাহলে মূলের ঘটনাগুলো লিখবা, কাণ্ড আসলে কাণ্ডের ঘটনাগুলো লিখবা। এখন আসো, অন্তঃস্থলীয় অংশের আবার 3টা অংশ পড়াইছিলাম। কি কি আছে তোমার? 1 নাম্বার 1 হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল, মজ্জারশ্মি, মজ্জা। 3টা। ওকে, এখানে দেখো, এখন দেখো, আমি আবার একটু দেখাই তোমাদের ঘটনাটা আসলে কি। এই যে এটা অন্তঃত্বকের নিচে, দেখছো অন্তঃত্বকের নিচে যে আরেকটা লেয়ার থাকে, এটারে বলা আসলে পরিচক্র বা পেরিসাইকেল। কাণ্ডের মধ্যে কি কিছু আছে? কাণ্ড কিচ্ছু নাই, আছে?
নাই। তাহলে সোজা বাংলা কথা আমরা আবার আরে আমাদের মতো পেয়ে যাচ্ছি যে ভাইয়া কাণ্ডের মধ্যে গ্রাউন্ড টিস্যু সিস্টেম এগুলো হচ্ছে বহি। আমরা এখন অন্ত নিয়ে আলোচনা করব। অন্তের মধ্যে মূলের মধ্যে অন্তের হচ্ছে কি থাকে, এক নম্বর হচ্ছে পেরিসাইকেল হচ্ছে আছে, এটা বহিস্টিলীয়, অন্তঃস্টিলীয়র মধ্যে দেখো পেরিসাইকেল নাই। বুঝতে পারছি, এদের আছে এদের নাই। মজ্জারশ্মি এদেরও আছে, মজ্জাও এদের আছে। এটা বাকি দুইটা ইজি। আমি কি বুঝাতে পারছি? বাকি দুইটা কি, মজ্জা এবং মজ্জারশ্মি। এই দেখো এখানে দেখায় আবার তোমাদের, এই দেখো মজ্জারশ্মি এদিকে আছে, এখানেও মজ্জা, এগুলার ভিতরের গুলারে মজ্জা বলে। কথা বুঝাতে পারছি? এই মজ্জা এদিকে আছে, এদিকেও আছে। এটা নিয়ে আর এরকম আলোচনা করার দরকার নেই। এখন আমরা গ্রাউন্ড সিস্টেম নিয়ে আলোচনা হয়ে গেছে। পরীক্ষার খাতায় মূলের যদি আসে, মূলের ধরো একবীজপত্রী মূলের অন্তর্গঠনকারী বৈশিষ্ট্য শুরু করবো এইখান থেকে, এরপরে গ্রাউন্ডেরই 6টা গ্রাউন্ড বর্ণনা দিব। দেওয়ার পর আর কি বাকি রয়েছে, এক নাম্বার টিস্যু সিস্টেম কিন্তু 3 প্রকার, এপিডার্মাল, গ্রাউন্ড, আর হচ্ছে কি ভাস্কুলার তো বলতে হবে। ওকে, আসো ভাস্কুলার নিয়ে এখন একটু পরের পেজে একটু আলোচনা করি। এই যে ভাস্কুলার, এই যে আমি এখানে মূল কাণ্ড লিখে দিই, তাহলে ভাস্কুলারের মধ্যে কি আসবে দেখো। 3 নম্বর হচ্ছে ভাস্কুলার, এদিকেও 3 নম্বর দিয়ে ভাস্কুলার লিখি। ভাস্কুলারে কি আছে দেখো, আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, ভাস্কুলারে দেখো মূলের মধ্যে ভাস্কুলার কিরকম থাকে, সবসময় আমরা কি বলছি, মূলের মধ্যে অলওয়েজ ওরিও আকারে থাকে, মনে আছে? ওরিও আকারে থাকে। কাণ্ডের মধ্যে কি থাকে, মুক্ত, বদ্ধ এই আকারে থাকতে পারে। কারণ মুক্ত হচ্ছে কার, দ্বিবীজপত্রী, আর হচ্ছে বদ্ধ হচ্ছে কার, একবীজপত্রী। ঠিক আছে, মুক্ত বদ্ধ থাকতে পারে। শেষ। এখন তোমার যদি দ্বিবীজপত্রী কাণ্ড হয় তাহলে তুমি মুক্ত লিখবা, একবীজপত্রী হলে তুমি বদ্ধ লিখবা। এইভাবে আসলে আমাদের বিষয়গুলা ক্লিয়ারলি বোঝা সম্ভব। এখন আরেকটা বিষয় আছে, আমাদের যে জাইলেম এবং ফ্লোয়েম ভাস্কুলার টিস্যু, দেখো এখানে প্রোটোমেটা লেখা আছে। এই জিনিসগুলো আসলে কি আমরা বুঝি না, আমি ক্লিয়ার করি। আচ্ছা, জাইলেমের 4টা পার্ট আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আমি একটু দেখাই। এই দেখো ট্রাকিড, এর লম্বাকৃতির হয়। নাম্বার 2 ভেসেল, জাইলেমের পার্ট কিন্তু এরা ট্রাকিড, ভেসেল। এখন ভেসেল নিয়ে আলোচনা করি। ভেসেলটা আসলে কিরকম, এরকম থাকে, এরকম ঠুঙ্গার মতো থাকে। ঠিক আছে, জাইলেম ভেসেল 2 প্রকার হয়, একটা এরকম ছোট আকারের ঠুঙ্গা, আরটা আছে বড় আকারের ঠুঙ্গা। ওকে, বুঝতে পারছো? ইজিলি আমার মতো করে আমি পড়াচ্ছি তোমাদের। বড় আকারের যেটা, এটাকে আমরা বলবো মেটা মানে মোটা, এভাবে শর্টকাটে মনে রাখবো। এটাকে বলে মেটাজাইলেম। কি বলে? মেটাজাইলেম। আর এটা ছোট, এটাকে বলবো প্রোটোজাইলেম। ওকে, তুমি মনে রাখতে হবে, মেটা মোটা, প্রোটো ছোট। ওকে, আসো এখন তুমি যখন এই যে আমরা আগের পেজে আবার একটু যাই, তুমি যখন ভাস্কুলার বান্ডেল সম্পর্কে এখানে ওরিও, হ্যাঁ, এটাও তুমি লিখে দিছো, তুমি আরেকটা লাইন তুমি নিজের মতো করে লিখতে পারবে। এটা আমি তোমার দেখাই দিচ্ছি। জাইলেম ফ্লোয়েমের একটু ঘটনা তুমি লিখতে পারো চাইলে। কিভাবে? তাহলে কিভাবে আমি দেখি। এই দেখো, এটা কাণ্ড না, এটা মেটা মানে কি, মেটা মানে মোটা। দেখো মেটাজাইলেম হচ্ছে পরিধির দিকে, এটা মাঝখানে, এটা কেন্দ্র। এই জায়গাটা হলো কেন্দ্র, আর এই জায়গাটা হচ্ছে তার পরিধি। ক্লিয়ার? কেন্দ্রের মধ্যে দেখো আছে প্রোটো, মেটা আছে পরিধির দিকে। এই লাইনটা তুমি লিখতে পারো। আবার দেখো এখানে, এখানে মেটা ছিল কোন জায়গায়, মেটা ছিল বাইরের দিকে, এই দেখো বাইরের দিকে, এই তো বাইরের দিকে, আর প্রোটো আসছিল মাঝখানে। কিন্তু এখানে দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, এই দেখো এখানে দেখো মেটা ভিতরের দিকে, প্রোটো বাইরের দিকে। তাহলে মূলের মধ্যে মেটাজাইলেম ভিতরে, প্রোটোজাইলেম বাইরে। কাণ্ডের মধ্যে মেটাজাইলেম বাইরে, প্রোটোজাইলেম ভিতরে। এটাও তুমি এখানে অ্যাড করে দিতে পারো। এবং এটি হচ্ছে আমাদের মূল এবং কাণ্ডের মেইন যে কনসেপ্ট। পরীক্ষাতে এটা 100% আসে, এবং এটাতে আমরা ঠাড়া মুখস্থ করে যাই। আমরা কি দিব না দিব আমরা বুঝি না। আশা করি আজকের পর থেকে তোমাদের এটাতে কোনোভাবে সমস্যা হবে না। ফার্স্ট অফ অল আমরা কি আলোচনা করব, এপিডার্মাল, মূল অসুখ, কাণ্ড অসুখ। মূল কাণ্ডের পার্থক্য কিন্তু আমরা এখান থেকে পাইছি না। এপিডার্মাল। নাম্বার 2 আসবে গ্রাউন্ডের মধ্যে 6টা, বহিঃশিলীয়র 3টা, অন্তঃশিলীয়র 3টা। মূলের ক্ষেত্রে মূল, কাণ্ডের ক্ষেত্রে কাণ্ড, পার্থক্যগুলো আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে ভাস্কুলার, এই যে একটা যদি একবীজপত্রী আসে তাহলে আমরা মুক্ত দিতে পারি,
বদ্ধ দিব, দ্বিবীজপত্রী আসলে মুক্ত দিব। আর যদি মূল আসে একবীজপত্রী দ্বিবীজপত্রী যাই আসুক, মূল আসুক, এটা সোজা বাংলা কথা ওরিও দিয়ে দেব। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, আর এরপরে সমস্যা থাকবে না। এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী আজকের চ্যাপ্টার, হ্যাঁ আরেকটা চ্যাপ্টার আছে আমাদের পড়ানোর, জীব প্রযুক্তি। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাতে চলে যাব। তোমরা সবাই ক্লাসটাকে দ্রুত শেয়ার করো, আর যারা তোমাদের বন্ধুবান্ধবরা এখনও পর্যন্ত জয়েন করে নেয় তাদেরকে বলো আমাদের লাইভ ক্লাসে জয়েন করতে। এবং আমি যে টেকনিকগুলো তোমাদের যেভাবে পড়ালাম, এখন তোমরা মডেল টেস্ট পেপারে তোমরা যাওয়ার পরে তোমরা সলভ করার চেষ্টা করো, দেখবা তোমরা পারো কি না। এবং এই চিত্রটা আবারও দেখাই, যেহেতু এটা চলে আসছে, এই চিত্রটা ভাই, এটা এবং এটা কিন্তু মূলের চিত্র। আবারও বলো, এটা মূল, এটা কাণ্ড। এই চিত্র দুইটা তোমরা বাসার মধ্যে ভালো করে আঁকবা, 100% এগুলো পরীক্ষাতে আসবে, অথবা এরকম সৃজনশীল দিয়ে দিতে পারে। মনে রাখো পার্থক্যগুলো কিন্তু কিনতে কে হয়, এই দেখো গ্রাউন্ড, এদের অন্তত্বক পেরিসাইকেল এদের আছে, এদের নাই। চিত্র দেখেও তুমি আইডেন্টিফাই করতে পারো, তার মানে এটা মূল, এটা কাণ্ড। কথা কি বুঝতে পারছি? আমি আলাদা করে মূল এবং কাণ্ডের পার্থক্য এই লেকচার শিটে দেই নাই, সরি স্লাইডে দিই নাই, কারণ আমাদের মেইন বই আছে। প্লাস আমি আজকে তোমাদের লিখেও দিলাম। ক্লাসটা যদি তোমরা স্টপ করেও দেখো, পরবর্তীতে রেকর্ড থাকবে, তো তোমরা আশা করি বুঝতে পারবো আরও ইজিলি। হ্যাঁ, সবাইকে শেয়ার করে দাও, আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। জীব প্রযুক্তি, এখান থেকে একটা সৃজনশীল থাকেই পরীক্ষাতে। এটাতে জিরোকে তো অনেক মানুষ আছে, 43টা শেয়ার করছে, বাহ। আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাব, জীব প্রযুক্তি, যেখান থেকে আসলে কোশ্চেন থাকেই থাকে। সো কথা না বাড়িয়ে জীব প্রযুক্তিতে চলে যাচ্ছি। সুন্দর একটা স্লাইড, এখানে তোমাদের সব কিছু দেওয়া আছে। আসো এখন জীব প্রযুক্তি চ্যাপ্টারে আমরা একটু আসলে করি, যে এটাকে একটা অ্যানালাইসিস করি, এখান থেকে কী কোশ্চেন আসে। জীব প্রযুক্তি সংজ্ঞা টঙ্গা এগুলা পড়াবোর আসলে কিছু নাই, এখানে নতুন করে কিছু পড়ানোর কিছু নাই, শুধুমাত্র আমি টেকনিকগুলো আলোচনা করব। জীব প্রযুক্তির দুইটা টপিকই পরীক্ষাতে আসে। নাম্বার 1 টিস্যু কালচার। কি টিস্যু কালচার? এটা উদ্ভিদের ক্ষেত্রে করা হয়। আরটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওকে। তাহলে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। আগে একটু বেসিকটা বুঝাই দিই। টিস্যু কালচার মানে হচ্ছে কোনো একটা উদ্ভিদের কোনো একটা টিস্যু বা অংশ কেটে নিয়ে এটার সংখ্যা বাড়াবো, এটাই টিস্যু কালচার। সংখ্যা বাড়াইয়া এখন কি আমি ধান গাছের এটা করব, নাকি এই যে পেঁপে গাছ এই যে নর্মাল গাছ না, নর্মাল উদ্ভিদের দরকার নাই, কারণ এটা হচ্ছে রেয়ার উদ্ভিদ। যেসব উদ্ভিদ পৃথিবীতে বিলুপ্ত, দামি, তাদের ক্ষেত্রে আমি কোটি কোটি টাকার কাজটা করব, এটা নর্মালের ক্ষেত্রে না। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে না, আমি তো জেনেটিক জিন আসছে না, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং করব। জেনেটিক মানে হচ্ছে জিন, জিনের ইঞ্জিনিয়ারিং। কথার অর্থ কি? জিনকে নিয়ে কাজ করব। জিন হচ্ছে আমাদের যে বডির যে ডিএনএর একটা অংশ, যেটাকে আমরা জিন বলি, যেটা আরএনএ প্রডিউস করে, হ্যাঁ নিজে যে একটা বেস সিকোয়েন্স থাকে, এই জিনকে কাজে লাগিয়ে আরেকটা বডির মধ্যে ঢুকায়া নতুন একটা কিছু আমি তৈরি করবো, এটাকে বলবো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই দুইটাই পরীক্ষাতে আসে এবং এটাকে আরেকটা নামে ডাকা দেয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিও বলা হয়। ক্লিয়ার? আসো আমরা এখন এই টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করে ফেলি। দ্যাটস মানে অনেক সহজ। নাম্বার 1 টিস্যু কালচার। একটা গাছ আমি নিলাম, আমি এই গাছটা একটা রেয়ার গাছ, এটা রেয়ার গাছ। এই গাছটা আমি এখন চিত্র সহকারে এখানে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। একটা রেয়ার গাছ আছে এখানে আমাদের। সো এই গাছটার সংখ্যা আমি বৃদ্ধি করব। কিভাবে করব দেখি আমরা কিভাবে করি, দেখা যাক। এই দেখো, এই গাছটা প্রথমত আমি একটা অংশ কেটে নিলাম, এটাকে বলবো আমরা এক্সপ্লান্ট, যেটাকে আমি কেটে নেব। কি হলো এটা?
যেটা কাটা নিব এটাকে বলবো আমরা এক্সপ্লান্ট। ওকে, কাটলাম। এরপরে কি করব, এটা আমি মাটির টবে লাগাবো না, এটা আমি দাও অনেক টাকার ব্যবসা, কোটি টাকার ব্যবসা, এটা ল্যাবের মধ্যে হবে, এটা আমার এই ছায়ার মধ্যে বা আমাদের নিজস্ব আবাসনের মধ্যে এটা হয়, এটা এক্স্যাক্টলি এটা বাইরে কোথাও না, রোদের মধ্যে, এটা আমার ঘরের মধ্যে এটা আমি করতে পারবো, ল্যাবের মধ্যে করতে পারবো। সো এত কোটি কোটি টাকার প্রজেক্ট, লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট, সো আমি এটা তো এমনি বেচতে যেতে যাবো না, আমি একটা মাটির বদলে আমি এমন সব জিনিস ইউজ করবো যেটার মধ্যে মানে টব আমি একটা বানাবো। কীরকম টব দেখো, এইরকম একটা টব, এই দেখো এখানে আছে, আমি আগে বুঝাই টবের মধ্যে আমি কী দিব। এখানে আমি স্পেশাল কিছু জিনিস দিব, এখানে ভিটামিন, মাটি দিব না, আমি অনেক কিছু দিব, ভিটামিন, হরমোন, ফাইটো হরমোন, সুক্রোজ কি তো জানো, সুক্রোজ একটা কার্বোহাইড্রেট, সুক্রোজ মানে হাই লেভেলের সব মানে প্রোটিন জাতীয় জিনিস, আসলে কার্বোহাইড্রেট এবং মানে পুষ্টি জাতীয় জিনিসগুলো আমি এখানে দিয়ে একটা মিডিয়াম তৈরি করবো, এটাকে বলবো মিডিয়াম, কালচার মিডিয়াম। এরপরে কী করবো, ওই যে টিস্যুটারে আমি আনছি, এই টিস্যুটারে আমি এখানে লাগাবো, এই টিস্যুটারে এই মিডিয়ামের মধ্যে আমি স্থাপন করব। এখন প্রশ্ন একটা আসে ভাই, বিষয়টা আসলে কি, আমি উপরে লেখালেখি সব আছে, সব প্রসিডিউর আছে, তুমি একটু বোঝার চেষ্টা করো। এখানে লাগানোর পরে ঘটনা কি ঘটবে, ঘটনাটা একটু ব্যতিক্রম। এটা যখন আমি লাগাবো, আমি যখন একটা মিডিয়াম তৈরি করলাম, এই মিডিয়ামটা ধরো আমি তৈরি করলাম, তাহলে কি দেখা যাবে, দেখো মিডিয়ামটা যখন আমি তৈরি করছি ভাইয়া, তাইলে এই যে মিডিয়ামটা আমি তৈরি করলাম, ধরো এই মিডিয়ামটা আমি তৈরি করলাম, এখানে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান দিলাম, তাহলে এখানে জীবাণু জন্মাবে না সহজে, ব্যাকটেরিয়া ভাইরাস জন্মাবে, তাহলে এটাতে আমি করব কি, এই জন্মাণু দিয়ে আমি করব কি, এটা তো নষ্ট করে ফেলবে আমার টিস্যুটাকে। সো এই কারণে এটাকে আমি জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার জন্য একটা মেশিন দরকার, যার নাম হচ্ছে অটোক্লেভ মেশিন। নামটা এটা কি, অটোক্লেভ। যারা যক্ষা হাসপাতালে গেছো তারাও এই মেশিনটা দেখছো, অটোক্লেভ মেশিনটা ওইখানেও থাকে, বুঝছো? হ্যাঁ, বিভিন্ন হসপিটালে এই মেশিনটা থাকে, এটার মধ্যে জীবাণুমুক্তকরণ বা স্টেরিলাইজেশন করা হয়। তাহলে তৃতীয় ধাপ হচ্ছে এই দেখো, এইখানে আছে, দেখো এই দেখো জীবাণুমুক্তকরণ, এই লাইনগুলো তোমরা মুখস্থ করবো, একদম ডাইরেক্ট মুখস্থ। অটোক্লেভ মেশিনে 121 ডিগ্রি তাপমাত্রায় 15 পাউন্ড চাপ 20 মিনিট ধরে রেখে দিতে হবে, তাহলে এটা মুক্ত হয়ে যাবে। তারপরে কি করব, তারপরে মিডিয়াম এটা স্থাপন করব, তারপরে এখানে অবয়বহীন ক্যালাস সৃষ্টি হবে, হ্যাঁ ওই যে আমার এক্সপ্লেনটা, তারপরে আস্তে আস্তে এখান থেকে চারা সৃষ্টি হবে, চারাগুলো আস্তে আস্তে বড় হবে, এবং এটার আমি এক টাইমে দেখো একটা পার্ট নিয়েছিলাম, এখান থেকে আমি অনেকগুলা গাছ সৃষ্টি করতে পারছি, চারা সৃষ্টি করতে পারি, এবং তারপরে আমি এগুলোরে টবের মধ্যে স্থানান্তর করে দিতে পারবো। এটাই হচ্ছে টিস্যু কালচারের ধাপ, একদম সহজ। এই যে এখানে তোমাদের কিন্তু বুঝতে হবে, এই লাইনগুলো কিন্তু পড়তে হবে, এগুলো আমি দিয়ে দিছি সবগুলা, কীভাবে করা হয় পরীক্ষাতে আসতে পারে। টিস্যু কালচারের ধাপ, যদি কোনো টিস্যু বা উদ্ভিদ নিয়ে আলোচনায় আসে, তাহলে সরাসরি কোনো কথা ছাড়া এটাতে চলে যাবা, বুঝতে পারছি? ওকে, এখন আসো রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি, যেটা আজকের মেইন পড়া এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষাতে আসে। কিভাবে আসতে পারে কিভাবে, ধরো আমি আমার মতো উদাহরণ দেই, ইনসুলিনের কথাটা বলি। ইনসুলিনটা কই পাওয়া যায়, ইনসুলিনটা আমাদের দেহের মধ্যে পাওয়া যায়। এটার কাজ কি, আমাদের গ্লুকোজ বাইরে গেলে কমায় দেওয়া। অনেকের মা বাবা আত্মীয় স্বজন ইনসুলিন নেই, দেখো না, বাইরে থেকে বাজার থেকে কিনা ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে নিজের বডির মধ্যে। এটার কারণটা কি, ইনসুলিন মানুষ এইভাবে নেয় কেন, এটা আমাদের বডির মধ্যেই তো আছে। এখন মাঝে মধ্যে আমাদের দেহের মধ্যে গ্লুকোজ এমন হারে বাড়ে, এটাকে আমরা ডায়াবেটিস বলি, এটা কমানোর মতো ইনসুলিন আমাদের দেহের মধ্যে উৎপাদিত হয় না, যে কারণে বাইরে থেকে আমার নেওয়া লাগে। কথা কি বুঝতে পারছো? এখন এই ইনসুলিন বাজারে কেমনে পাওয়া যায়, এই বাজারে কই থেকে আসে, কোথা থেকে আসে, এগুলো এত পরিমাণ বাজারে কোথা থেকে আসে? হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন, বাজারে এত ইনসুলিন কোথা থেকে আসে? বাজারে ইনসুলিন আসে আমার দেহ থেকে। মজার বিষয়, আমার বডি থেকে আসে। কিভাবে? আমার বডির যে অংশটা ইনসুলিন তৈরি করে, সে অংশটাকে আমি নিয়ে যদি একটা অংশ নিছি, নেওয়ার পর এটা 1000-এ কনভার্ট করছি, তাহলে ইনসুলিনের কণা কয়টা, 1000টা হয়ে গেছে না? তাহলে এটা বাজারে বিক্রি করতে পারবো না আরও মডিফাইয়ের মাধ্যমে। বিষয়টা আসলে এরকমই। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এরকমভাবেই কাজ করে। কথা কি বুঝতে পারছো? তাহলে ইনসুলিনের উদাহরণ, ইনসুলিন যে আমরা তৈরি করি, এই প্রযুক্তিও ঠিক একইভাবে কাজ করে। কথা কি বুঝতে পারছি? আসো আমরা এখন কথা না বাড়িয়ে প্রক্রিয়াতে চলে যায়। এই দেখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির আমি এখানে পুরাপুরি একদম স্লাইডে চিত্র শো দিয়ে দিচ্ছি। কথা বুঝতে পারছি? সবাই একটু খেয়াল করো, তোমাদের স্লাইডটার মধ্যে সবগুলো থাকবে, এই প্রসেসগুলো কিভাবে হয় সবাই একটু জাস্ট ভালো করে মনোযোগ দিয়ে দেখো।
সবাই দেখো, এখানে রিকম্বিনেট ডিএনএ নিয়ে আলোচনা করব এখন। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা যারা বায়োলজি ক্লাস করো। বায়োলজিতে ভালো না করতে পারলে কিন্তু আসলে আলটিমেটলি আমাদের গোলে আমরা যেতে পারবো না। আমরা 2 মাস 2.5 মাস পরে বায়োলজিতে আবার আসতে হবে, আমাদের অ্যাডমিশনের সময় আসতে হবে। তো তখন এই সাবজেক্টটাতে ভালো করা অতীব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে কিন্তু বিষয়টা। বায়োলজিতে কম সময়ে সবচেয়ে বেশি নাম্বার তোলা সম্ভব, এটা মাথায় রাখবা সবাই স্টুডেন্টরা। ওকে, সো আসো এখানে এইভাবে কাজটা কীভাবে হয়। ফার্স্ট অফ অল আমি যে ডিএনএর সংখ্যা বাড়াবো, কি ইনসুলিনের সংখ্যা ধরে বাড়াবো। আমি ইনসুলিন দিয়ে বলছি পরীক্ষাতে ইনসুলিন আসতে পারে। ওকে, ইনসুলিন বাজারে বিক্রি করে কীভাবে আমি বাড়াবো। নাম্বার 1, আমি একটা কাঙ্ক্ষিত ডিএনএ মানে যে ডিএনএর সংখ্যা আমি বাড়াবো, জানি আমি কাজ করুন। এই যে এটা আমি নিলাম, এই যে ডোনার ডিএনএ, পাইছো ডোনার ডিএনএ। ওকে, আমি ডোনার ডিএনএ নিলাম, এই প্রসেসগুলো একটু সহজ। ডোনার ডিএনএ আমি নিলাম, এই ডোনার ডিএনএ নিলাম। এরপরে আরেকটা অংশ নিতে হবে, ভ্যাক্টর নিতে হবে, একটা প্লাজমিড। প্লাজমিডটা আসলে কি, আসলে একটু প্লাজমিডটা কি একটু দেখাই তোমাদের। এই দেখো প্লাজমিডের চিত্র, এই দেখো প্লাজমিড, এটা একটা ব্যাকটেরিয়া। ওকে, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা, তার তো নিজস্ব ক্রোমোজোম আছে, তার নিজস্ব ডিএনএ আছে। এছাড়াও একটা বৃত্তাকার ডিএনএ আছে, যেটাকে আমরা বলি প্লাজমিড। ব্যাকটেরিয়ার এটা বাদেও একটা বৃত্তাকার ডিএনএ থাকে, এটাকে আমরা বলি প্লাজমিড। ওকে, এই প্লাজমিডটা আমার লাগবে কারণ এটা বাহক হিসেবে কাজ করে এবং এই 3টা বৈশিষ্ট্য তার খুবই গুরুত্বপূর্ণ। দেখো মজার বিষয়, আমি একটু আলোচনা করি। দেখো এই যে প্লাজমিডটা দেখছো, এটার কি, এটার মধ্যে দেখো কি আছে, অল্প সংখ্যক জিন থাকে। অল্প সংখ্যক জিন থাকার কারণে হয় কি জানো, আমরা যে আমাদের যে ইনসুলিন বা আমার বডির যে জিনিসটা নিয়ে আমি কাজ করব, যে ডিএনএ নিয়ে কাজ করব, এর যে জিনটা নিয়ে কাজ করবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই বেশি জিনটারে এই অল্প জিনের মধ্যে লাগাই দিতে পারবো, এখানে না জোড়া লাগাই দিতে পারবো। এটা অল্প, ওটা বেশি, এটা জায়গা আছে, এটার মধ্যে আমি দিতে পারতেছি। কথা বুঝতে পারতেছো? প্রতিটা ব্যাকটেরিয়ার মধ্যে এই প্লাজমিডগুলো থাকে এবং এটা আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কী হিসাবে কাজ করে, বাহক হিসেবে কাজ করে। কথা বুঝতে পারছি? এটা মাথায় রাখবো। ওকে, আচ্ছা এখন আসো, একটা প্লাজমিড আমি নিলাম, ব্যাকটেরিয়া থেকে একটা প্লাজমিড ছুটাইলাম। নাম্বার 1, এই যে দেখো, এরপরে এই প্লাজমিডটার একটা নির্দিষ্ট অংশ আমরা কাটলাম, কি দ্বারা, দেখো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অথবা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটতে হয়, এটাকে বায়োলজিক্যাল ছুরি বলা হয়। এই দেখো প্লাজমিডের এই জায়গাটা আমি কাটছি কিনা, দেখো এই দেখো প্লাজমিডের এই অদ্দূর পর্যন্ত আছে, এই অদ্দূর আমি কাইটা ফেলাই দিছি। আর আমার যে ডিএনএ, এই ডিএনএর অদ্দূর আমি কাটছি, এই অদ্দূর ডিএনএ এখানে বিদ্যমান। আগে দেখো প্রসিডিউরগুলো, তাহলে আমি প্লাজমিড নিলাম, আমার ডিএনএ নিলাম, কারণ আমার ডিএনএ নিজে কাজ করতে পারে না, তার একটা বাহক দরকার। বাহক, প্লাজমিড মানে হচ্ছে বাহক বা ভেক্টর। ওকে, এই ভেক্টরটার মধ্যে আমার জিনটা আমি স্থানান্তর করব। এরপর দেখো লাইগেজ এনজাইম দিয়ে, এই দেখো এই জায়গাটারে আমি পূরণ করে দিচ্ছি, দেখছো জোড়া লাগাই দিছি, দিলাম, এবং তৈরি হচ্ছে রিকম্বিনেট ডিএনএ। রিকম্বিনেট মানে হচ্ছে কম্বাইন্ড, একসাথে থাকবে দুইটা ডিএনএ। দেখো একটা ব্যাকটেরিয়ারও কিছু আছে, আমার ডিএনএও এখানে আছে। এখন যদি আমি এটার সংখ্যা, এটা একটা আছে না, একটা, এটার সংখ্যা যদি আমি 1000 বানাই, তাহলে কি 1000 কি হবে, 1000 কিন্তু আমার ডিএনএ হয়ে যাবে। এই যে আমার ডিএনএ যেটা আমি এখান থেকে কাটছিলাম, এটা তো এর মধ্যে আছে, এই প্লাজমিডের মধ্যে আছে না আমার ডিএনএটা। এটা যদি 1 থেকে 1000টা বানাই, তাহলে 1000টা আমার ডিএনএ পাই যাবো। সংখ্যা বাড়তেছে কি না, বাড়তেছে। এখন এটা কীভাবে বাড়ায়, প্লাজমিডের একটা অন্যতম বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সে নিজে নিজে মানে কি রেপ্লিকেট হইতে পারে, একটা থেকে দুইটা হইতে পারে। এখন কিভাবে হইতে পারে, তার বডি কি, সে তো থাকে ব্যাকটেরিয়ার মধ্যে, এই যে ব্যাকটেরিয়ার বডির মধ্যে সে থাকে, এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে এই প্লাজমিড থাকে, ক্লিয়ার, এই ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। সে ব্যাকটেরিয়ার মধ্যে 1 থেকে 2টা হইতে পারে, অন্য দেহের মধ্যে না। সো আমি কি করব, আমার যে রিকম্বিনেট ডিএনএ যেটার মধ্যে প্লাজমিডও আছে, আমার জিনও আছে, সেটারে আমি কি করব, সুন্দর করে ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া থেকে আমি নিছিলাম বা এরকম জাতীয় ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকায় দিয়ে দিব। এই দেখো কি লেখা আছে, ইন্ট্রোডিউস টু দ্য হোস্ট সেল। হোস্ট মানে যে ব্যাকটেরিয়া, ধরো এই ব্যাকটেরিয়া থেকে আমি এটা কাইটা নামাইছিলাম, এই ব্যাকটেরিয়ার মধ্যে আমি এটা পুশ করে দিছি। দেখো এখানে অর্ধেকটা আছে আমার জিন আর অর্ধেকটা আছে প্লাজমিড। দেখো এই দেখছো মাল্টিপ্লিকেশন অফ ক্লোনস। এখানে কি হইতেছে, দেখো এই ব্যাকটেরিয়া 1 থেকে 2টা হইতেছে, 4টা হইতেছে, 8টা হইতেছে, 16টা হইতেছে। কথা কি বুঝতে পারছি? তার মানে কি আমার জিন এটা দেখো, এটা সংখ্যা কি হইতেছে, বাড়তেছে না। এটা একটা ছিল, দেখো এখানে একটা, এই দেখো এই জায়গাটা এখানে একটার মধ্যে ছিল, এই জায়গাটা এখানে হইছে,
এখানে হইছে, এখানে হইছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে, তাহলে একটার মধ্যে থেকে কতগুলো হয়ে গেছে দেখছো তোমরা? সংখ্যা বাড়ছে কি না? বাড়ছে। এখন আমি এই ব্যাকটেরিয়াটাকে নিব, নিয়ে এটাকে লাইসিস বা ভেঙে এখান থেকে প্লাজমিডটা ফালাই দিয়ে আমি আমার এই যে এতটুক জিন, এই যে এটা শুধুমাত্র দেখো এখানে আমি তোমাকে একটু কালার করে দেখাই, তাহলে বুঝতে পারবা। এই দেখো এই কালারটা দেখাই, এই দেখো এটা হচ্ছে ধরো প্লাজমিড, এটা প্লাজমিড আর লালটা হচ্ছে আমার ডিএনএ, এই যে আমার ডিএনএ। তাহলে ব্যাকটেরিয়ার অংশ তো আমার দরকার নেই, আমার শুধু লালটা দরকার। আমি এটার জন্য এত কিছু করছি, এটা কেটে ফেলাই দিলাম, আমি লালটা রাখলাম, মানে আমার ডিএনএটা আমি রেখে দিলাম। তাহলে একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ হয়ে গেছে। এটা কি বলা হয়? রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কারণ এখানে জিন চেঞ্জ করা হচ্ছে, কথা বুঝতে পারতেছো? তারপরে এটার মধ্যে দিয়ে অনেক কিছু করা সম্ভব। বিজ্ঞানীরা যা করতেছে সব এই প্রসিডিওরের মাধ্যমে। এবং এইটা আবারও বলে আমি এটা মুছে দিলাম, এটা কিন্তু ভাইয়া চিত্র সহকারে তোমাদের পরীক্ষাতে আসে। এখন যদি ইনসুলিন আসে, যে পরীক্ষাতে আসে, যদি ইনসুলিন কীভাবে বাড়াতে হয় তাহলে কী লিখবো? ইনসুলিন যে ডিএনএ তৈরি করে এই ডিএনএটা কেটে নিব, এখান থেকে জিন আলাদা করে নিব, প্লাজমিড নিয়ে নিব, প্লাজমিডটারে কাটবো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, কাটার পরে ইনসুলিন আর প্লাজমিড তৈরিকারী ডিএনএ জোড়া লাগামো লাইগেজ দিয়ে, এটার আবার ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দিব, ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে, আমার ইনসুলিনের সংখ্যা বাড়বে। এটাই আসলে পুরো ঘটনা, তোমার বইয়ের মধ্যেও আছে। এখানে আমি বুঝিয়ে দিলাম শর্টকাটের মধ্যে, আশা করি সবটাই বুঝতে পারতেছো। তো বুঝতে পারতেছো আমাদের ক্লাসের থেকে আজকে যে টপিক দুইটা আমি পড়াইছি, এখানে প্লাজমিডের বৈশিষ্ট্যটা তোমরা অবশ্যই পড়ে যাবা, প্লাজমিড কাকে বলে এবং এই তিনটা বৈশিষ্ট্য। ওকে, তো আজকে আমরা যে টপিকগুলা নিয়ে আলোচনা করছি, এই টপিকগুলা মাস্ট পড়তে হবে সবার। আশা করি এগুলা নিয়ে তোমরা মডেল টেস্ট দেখবা। আমরা অনেক বছর ধরে পড়াই বায়োলজি, সো এই সম্পর্কে আমাদের ধারণা আছে কি আসতে পারে। এই যে আজকে যে দুইটা টপিক নিয়ে আলোচনা করলাম, মেনলি টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য বা কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য, এইখান থেকে মনে করো আমি তোমাকে 20 নাম্বার কনফার্ম করে দিলাম। 20 কনফার্ম, 20 একদম। দুইটা সৃজনশীল এখান থেকে, দুই চ্যাপ্টার থেকে আসবে, ম্যান্ডেটরি এবং মাস্ট। সো আশা করি তোমরা যদি ভিডিওটা পজ করে আস্তে আস্তে দেখো, বইয়ের সাথে মিলাও, তাহলে তোমাদের কাছে আরও সহজ এবং সুবিধা মনে হবে, যে বিষয়গুলো তোমাদের কাছে অনেক সুবিধা। এবং মানে কঠিনটা যে তুমি যে পারতা না বা মনে রাখতে পারতা না, যে বিষয়গুলো বুঝতে পারতা না, এগুলো আজকে ক্লিয়ার হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ক্লাস। তো জীববিজ্ঞানের প্রতি আসলে ভয় রাখা যাবে না, এটাকে আসলে আনন্দের সাথে পড়তে হবে, বুঝে পড়তে হবে, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে ভালো করার জন্য। এবং মনে রাখতে হবে বায়োলজিতে অবশ্যই ভালো করা সবার দরকার। তো আসলে আমি আর বেশি কথায় যাব না, কথা এখানে আসলে আমাদের লাইভ ক্লাসটা অনেক দীর্ঘ চলতেছিল, অনেক সময়ও ছিল, এবং এইগুলা যে টপিকগুলো আজকে পড়েছি তোমাদের কাছে সহজ মনে হয়েছে, তোমরা বাসায় এখন প্র্যাকটিস করবা। তো এই বলে আজকে আমার ক্লাস এখানে আমি সমাপ্ত করতেছি। আবার তোমাদের সাথে আমি বিনয় স্যার থাকবো নতুন কোনো একটা টপিক নিয়ে, নতুন কোনো একটা ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন।